পার্কের ভিতরে আমার বেস্ট ফ্রেন্ড মিতুকে এক ছেলে চুমু খেলো। আমি তা দেখে 420 ভোল্টের শক খেলাম। আমি পেছনে থেকে গিয়ে মিতুর চুলের মুঠি ধরে ঠাস করে দুটো চড় মেরে দিলাম। ওকে মারা দেখে ছেলেটি ভয়ে লাফ মেরে ওঠে এক দৌড় মেরে পালিয়ে গেল। মিতুও আমার সাথে মারামারি করতে শুরু করে দিল। তবে ওর চুলের মুঠি ধরা আমার হাতের মধ্যে থাকায় ওকে চড় মারতে আমার একটু সুবিধাই হলো। মিতু শুধু ওর বড় বড় আঙুল দিয়ে আমাকে খামচিয়ে গেল। মারামারি শেষ। তুই কোন সাহসে আমার গায়ে হাত তুললি? এতিমের বাচ্চা। বেস্ট ফ্রেন্ডের অধিকারে, সাহসে নয়। নেকুচি করেছে তোর বেস্ট ফ্রেন্ডশিপে। দাঁড়া, আমি এক্ষুনি ভাইয়াকে ফোন করে সব বলছি। আমার গায়ে হাত তুলিস, তোকে আমি জেলের ভাত খাইয়ে ছাড়বো। যে এতিম, তার আবার কিসের জেলের ভয়? বাইরে থাকলে তো দুমুঠো খাবারের জন্য কত কষ্ট করতে হয়। তার থেকে জেলে গেলেই ভালো হবে, অন্তত খাবারটা পাওয়া যাবে। তুই আমার গায়ে হাত তুললি কেন? অপুর সাথে না মিশতে আমি তোকে এর আগেও অনেকবার নিষেধ করেছিলাম, কিন্তু তুই আমার কথা শুনিস নাই। ওর সাথে মিশে পার্কে বসে চুমোচুমি করিস। আমার পিএফের সাথে চুমাচুমি করব না, কি করব সেটা আমার পার্সোনাল ব্যাপার। ও তোকে নয়, তোর দেহকে ভালোবাসে, তোর বাবার টাকা পয়সাকে ভালোবাসে। অনেক মেয়ের সাথে সম্পর্ক আছে। ঠাস, ওর নামে আর একটা বাজে কথাও বলবি না। তোর মতো 10টা ছেলে ওর বাসার চাকর। এতিমের বাচ্চা, তোকে আমি মাথায় তুলে ফেলেছি। তাই আজ তোর এত বড় সাহস হয়েছে আমাকে মারার। নির্লজ্জ বেহায়া কোথাকার। যত ইচ্ছে গালি দে। আর শোন, আমি তোকে শুধু বেস্ট ফ্রেন্ড না, ভালোবাসি। এই নে তোর ভালোবাসার উপহার। আমি গালে হাত দিয়ে দাঁড়িয়ে থাকলাম। মিতু আবারও আমাকে চড় মেরে চলে গেল। আমি জানি মিতু আমার উপর রাগ করে এসব বলেছে। ও কখনো ওর ভাইকে ফোন করে এসব বলবে না, কেননা এর আগে অনেকবার ওর সাথে আমার মারামারি হয়েছে। আর ওর ভাই সব জেনেও আমাকে কিছুই বলবে না, কেননা ওর ভাইয়ের জীবন বাঁচাতে গিয়েই আমার আপু আজ হাসপাতালে কোমায় পড়ে আছেন। চলুন তাহলে আপনাদের সব কথা খুলে বলা যাক। মিতু যে আমাকে এতিম বলল, আসলে আমি এতিম নই। এই শহরে একজন নামকরা ধনীর ছেলে আমি, কিন্তু আজ আমার আব্বু থেকেও নেই। আমি যখন পেটে ছিলাম আর আমার আপুর 5 বছর বয়স, তখন আমার আব্বু আমার আম্মুকে তালাক দিয়ে এক ধনীর মেয়েকে বিয়ে করে নেন। এরপর একদিন আম্মুও আমাকে জন্ম দিয়ে চলে যান না ফেরার দেশে। আমাকে কোলে করে নিয়ে আমার আপু মানুষদের দ্বারে দ্বারে ভিক্ষা করে বেরিয়েছে। আমার বয়স যখন 5 বছর, তখন আমার আপু মানুষের বাসায় কাজ করে এনে আমাকে খাইয়েছে। এভাবে আপুর কাছে আমি মা বাবার আদরে বড় হয়ে থাকি। আমি যখন 9-এ উঠলাম, তখন আমার আপু মানুষের বাসায় কাজ করা ছেড়ে দিয়ে গার্মেন্টসে চাকরি নিল, কেননা আমার আপু ছিল অনেক সুন্দরী। বাসায় কাজ করতে গেলে অনেকে খারাপ নজর দিত। একদিন এসএসসি পরীক্ষায় A+ পেয়ে আমি খুশিতে বাড়ি ফিরে দেখলাম আপু বাসায় ফিরে নাই। আপুর কাছে শুধু একটা ভাঙা বাটন ফোন রয়েছে। আমি পাশের বাসায় গিয়ে একটা ফোন চেয়ে আপুকে ফোন দিতে এক ছেলে মানুষ ফোন ধরে। হ্যালো, আপনি কে? আমার আপুকে দিন। তোমার আপু হসপিটালে, তুমি এই হাসপাতালে চলে আসো। আমি গিয়ে দেখলাম আপু বেডে শুয়ে আছেন। ওর মাথার চুলগুলো কেটে সাদা কাপড়ে ব্যান্ডেজ করা। আমার আপুর কি হয়েছে? মিতুর ভাই বলল, আমাকে সন্ত্রাসীর হাত থেকে বাঁচাতে গিয়ে তোমার আপু গুলি খেয়েছে। আমি মিতুর ভাইকে গিয়ে বলতে লাগলাম, আপনার জন্য আমার আপুর এমন হয়েছে। আমার আপুর কিছু হলে আমি আপনাকে ছাড়বো না। আপু ছাড়া আমার আর কেউ নেই। মিতুর ভাই এসে আমাকে সাথে জড়িয়ে ধরে বলল, কে বলেছে তোমার কেউ নেই? আমি আছি। তোমার আপুর ভালো হতে যত টাকা লাগে সব টাকা আমি দিয়ে চিকিৎসা করাবো। আমার জীবন বাঁচাতে তোমার আপু নিজের জীবন উৎসর্গ করতে দ্বিধাবোধ করেনি। আর আমি এগুলো করতে না পারলে আমাকে আল্লাহ কখনো ক্ষমা করবেন না। ডাক্তার এসে একটা রিপোর্ট দেখে জানালেন উনি কোমায় চলে গেছেন। ভালো হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে, মাত্র 1%। আমি আপুকে জড়িয়ে ধরে কান্না করলাম।
আপু কিছুই বলছে না। দেখলাম শুধু ওর চোখের কোণা দিয়ে ২ ফোঁটা জল বেরিয়ে আসলো। সেই থেকে মিতুর ভাই আমার আপুকে দেখার জন্য এক নার্স রেখেছেন এবং সমস্ত চিকিৎসার দায়িত্ব উনি নিয়েছেন। আমি অনেকক্ষণ পার্কে বসে থেকে বাড়ি যাওয়ার জন্য বের হয়ে রাস্তায় যেতেই কিছু পুলিশ এসে আমাকে অ্যারেস্ট করলো। সরি আবির, আমার কিছু করার নেই। উপর থেকে অর্ডার তোমাকে অ্যারেস্ট করার। এবার আমার বোন আমাকে নয়, ডাইরেক্ট থানার এসআইয়ের নিকট নারী নির্যাতনের কমপ্লেন করেছে। আমাকে ক্ষমা করে দিও। আমি নিরুপায়, তবে তোমার জন্য আমি সাজাটা কমিয়ে দেওয়ার ব্যবস্থা করতে পারি। আমি সব বুঝতে পেরে আমার ২ হাত সামনে বাড়িয়ে দিলাম। মিতুর ভাই আমাকে হ্যান্ডকাপ না পরিয়ে বলল, তার দরকার নেই, তুমি এমনিই চলো। আমি জিপে বসে ভাবছি, কতদিন মিতু আমাকে চড় মেরেছে বিনা দোষে, বিনা কারণে। কই আমি তো কারো কাছে কমপ্লেন করি নাই, আর আজও আমার বিরুদ্ধে কমপ্লেন করে আমাকে পুলিশে ধরিয়ে দিল। আমাকে জেলের ভেতরে ঢুকিয়ে মিতুর ভাই বলল, তোমার যখন যা দরকার হয় আমাকে বলো, আমি সব ব্যবস্থা করে দেব। আর তোমার নিম্ন শ্রেণী ১ মাস জেল খাটতেই হবে। আমি কিছু না বলে মিতুর ভাইকে বললাম, আপনি শুধু আমার আপুকে দেখে রাখবেন প্লিজ। আর আ আমার তো সামনে এইচএসসি পরীক্ষা, জেলের ভেতরে যদি আমার পড়াশোনার ব্যবস্থা করে দিতেন। আচ্ছা, সব করে দেব বলে মিতুর ভাই ওনার চেয়ারে গিয়ে বসলো। আমার জেলে থাকতে কোনো সমস্যা হলো না। প্রতিদিন ক্যালেন্ডারে তারিখ গুনতাম, কবে ১ মাস হবে। জেল থেকে বেরিয়ে আপুকে দেখব। এইভাবে একটা মাস পার হয়ে গেল। আমাকে জেল হতে মিতুর ভাই ছেড়ে দিয়ে বললেন, এই টাকাগুলো রাখো, এখানে ৫০,০০০ আছে। আমি না নিতে চাইলেও জোর করে আমাকে দিল। আর কতদিন মানুষের লাথিকতা খেয়ে বাঁচবে? এবার জীবনে কিছু করো। হুম, অবশ্যই করব। তবে আমার পরীক্ষাটা হয়ে যাক আগে। বের হয়ে আসছি আর ভাবছি, টাকাগুলো যদিও ব্যবসা করার জন্য সামান্য, তবুও আমার মতো এতিমের কাছে এই টাকাগুলোই অনেক। এই টাকাগুলো দিয়েই আমি আমার ভাগ্যটা লিখব। আপু অসুস্থ হ আপু সুস্থ হলে ভালো একটা ঘরে ওর বিয়ে দেব। আর আমার বেইমান বাবাটাকে সব বুঝিয়ে দেব। দিন পর আমার এইচএসসি পরীক্ষা শুরু হয়ে গেল। আমার আর মিতুর সিট পাশাপাশি পড়েছে। আমি চুপ করে মাথা নিচু করে বসে রইলাম। আমার ক্লাসের কয়েকজন বন্ধু এসে বলল, তুই টেস্ট পরীক্ষায় কলেজের সবথেকে ভালো রেজাল্ট করলি। এরপর তুই কোথায় হারিয়ে গিয়েছিলি জানিস? আমরা সহ কলেজের সব স্যাররা তোকে কত খুঁজেছি। সব স্যাররা ধরে আছেন তুই কলেজের মুখটা উজ্জ্বল করবি। আর তুই কিনা এতদিন পর পরীক্ষার হলে এসে হাজির হয়েছিস। কি হলো বলছিস না যে? আমি এতদিন জেলে ছিলাম, ৫ দিন হলো ছাড়া পেয়েছি। আমার কথা শুনে সবাই যেন আকাশ হতে পড়ল। এতদিন জেলে ছিলি, এসব কি বলিস? মজা নিতেছিস নাকি? না, সত্যি বলছি। আমি এতদিন জেলে ছিলাম, কিন্তু জেলে কেন, কিসের জন্য? আমার ভাগ্যের লিখন। একদিন তোদেরকে সব বলবো। স্যার খাতা হাতে রুমে প্রবেশ করলেন। যে যার জায়গায় গিয়ে বসলো। আমি যেদিকে তাকাই দেখি আমাকে কেমন কেমন চোখে যেন তাকিয়ে দেখছে। ওরা হয়তো ভাবছে জেল খেটেছি, নিশ্চয়ই বড় ধরনের অপরাধী ছেলেটি। কিন্তু কে তো আর জানে না, আমার বেস্ট ফ্রেন্ডকে খারাপ কারো কাছ থেকে বাঁচাতে গিয়ে রাগের বশে ২টা চড় মারার ফলেই জেল খেটেছি আমি। স্যার খাতা ও প্রশ্নপত্র দিলেন। পরীক্ষার প্রশ্নপত্র না পাওয়ার আগে যতটা দুশ্চিন্তায় ছিলাম, পত্র পেয়ে তা দূর হয়ে গেল। শুরু করে দিলাম লেখা। সবার আগে আমি উঠে দাঁড়িয়ে গিয়ে স্যার অতিরিক্ত পেজ লাগবে বলতেই স্যার সহ পুরো রুমের ছাত্রছাত্রী আমার দিকে তাকালো। এত তাড়াতাড়ি অতিরিক্ত পেজ নিব শুনে এক স্যার এসে আমার খাতাটা উল্টে পাল্টে দেখলো। আমি ভাবছি স্যার এমন করছে কেন। পুরো খাতা দেখলেন, পরে আমাকে খাতা দিলেন। এই অতিরিক্ত পেজ নেওয়ার পর থেকেই যত সমস্যা সৃষ্টি হয়ে গেল। স্যার তো নকল করছি ভেবে পাশে এসে পুরো ৫ মিনিট দাঁড়িয়ে থেকে লেখা দেখলেন, আবার হঠাৎ ঘাড়ে হাত রাখলেন। আমি তো ভয় পেয়ে স্যারের দিকে তাকাতেই উনি বললেন, গুড, ক্যারি অন। স্যার চলে গেলেন। তারপর তিনবার পেছন থেকে কেউ কলমের নিব দিয়ে পিঠে খোঁচা মারলো। আমি হালকা ঘাড় ঘুরিয়ে দেখি মিতু। বলল, ২ এর ক নাম্বার প্রশ্নের উত্তরটা কি হবে? এতিমের বাচ্চা।
ঘাড় ঘুরিয়ে নিয়ে আবার লিখতে শুরু করলাম। একটু পরও আবার আমাকে খোঁচা মারলো। পাসের নাম্বার উত্তরটা বলা যাবে তিমির বাচ্চা। এভাবে প্রায় প্রতিটি পরীক্ষা মিতু আমাকে ডিস্টার্ব করতো। আমি শুধু একটাই কথা ওর উত্তর দিতাম, এতিমের বাচ্চা। শেষ পরীক্ষার দিনে সব বন্ধুরা এসে বলল, চল আজকে পরীক্ষা শেষে ঘুরতে যাব। আমি কিভাবে ওদেরকে বলবো আমার কাছে ঘুরতে যাওয়ার মতো টাকা নেই? মিতুর ভাই আমাকে যে টাকা দিয়েছে তা আমার ভাগ্য লিখতে, বন্ধু বান্ধবের সাথে ঘুরে আড্ডা মাস্তি করতে নয়। ওরা বলে যে যার জায়গায় গিয়ে বসলো। আমি পকেটে হাত দিয়ে দেখলাম মাত্র 20 টাকা রয়েছে। 20 টাকা গাড়ি ভাড়া দিয়ে 10 টাকা গাড়ি ভাড়ার রাস্তা হেঁটে বাড়ি যাব বলে 20 টাকা নিয়ে এসেছিলাম। পরীক্ষা শেষে সবাই এসে ধরলো, চল তোকে যেতেই হবে। না, আমার কাজ আছে, তোরা যা। ওরা সব চলে গেল। আমারও ইচ্ছে হচ্ছিল ওদের সাথে যাই, কিন্তু সেটা তো আর আমার ভাগ্যে নেই। মন খারাপ করে বাসায় গেলাম। হঠাৎ বালিশের নিচে আপুর ভাঙা বাটন ফোনটি ধরতে আমার মন খারাপ মুহূর্তের মধ্যেই ভালো হয়ে গেল। মনে হচ্ছে আমি আজ পৃথিবীর সবচেয়েতে খুশি। মিতুর ভাই মাসুদ। হ্যালো আবরি, তুমি কোথায়? আমি বাসায় ভাইয়া। তাড়াতাড়ি হাসপাতালে চলে আসো, তোমার আপু কোমায় থেকে বের হয়ে এসেছেন। এইমাত্র হাসপাতালে নার্স ফোন করে জানালেন আমায় আমি আমি যাচ্ছি, তুমি চলে এসো। মাসুদ ভাইয়ের কথা শুনে আমার খুশিতে চোখে পানি চলে আসলো। দৌড়ে গিয়ে দেখি মাসুদ ভাইয়া আপুর পাশে বসে আছেন। আমি গিয়ে আপুর দিকে চেয়ে থাকলাম। আপুর চোখ বেয়ে জল পড়ছে। আমারও। ডাক্তার এসে জানালেন, আপনার ভাগ্য অনেক ভালো। আপনার ভালো হওয়ার কোনো সম্ভাবনা ছিল না, কিন্তু আল্লাহ পাকের দোয়ায় আর এই মানুষটার মাসুদ জন্য আজ আবার আপনি সুস্থ জীবনে ফিরে আসলেন। আচ্ছা, আমি তাহলে আসি। মাসুদ ভাইয়া চলে যাবে? কি আপু? আমাকে ওনাকে ডাকতে বললেন। আমি ডাকতে মাসুদ ভাইয়া আবার আসলো। আপু, ওনার এক হাত ধরে কান্না ভেজা কণ্ঠে বললেন, আপনার এই ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না। এভাবে বলছো কেন? আমার জন্যই তুমি এমন অবস্থায় পতিত হয়েছিলে। নিজের জীবন হতে কয়েকটা বছর হারিয়ে ফেলেছ। আমি ঋণী তোমার কাছে। চলো, আমার গাড়িতে করে তোমাদের বাসা অবধি গিয়ে দিয়ে আসি। আপুকে নিয়ে আমি পেছনে বসে আছি আর ভাবছি, মাসুদ ভাইয়া সত্যিই মানুষ নয়, ফেরেশতা। এমন একটা মানুষের হাতেই যদি আমার আপুটাকে তুলে দিতে পারতাম, তাহলে ভাই হিসাবে আমার আপুটাকে শ্রেষ্ঠ উপহার দেওয়া হতো আমার। বস্তির এক নোংরা জায়গায় গাড়ি থামাতে বলায় মাসুদ ভাইয়া অবাক হয়ে বললেন, এখানে গাড়ি থামাতে বললে যে? আমরা এই বস্তিতেই থাকি, একটু ভেতরেই আমাদের বাসা অবধি আপনার গাড়ি যাবে না। গাড়ি থেকে নেমে আমরা চলে আসতে উনি আমাদের ডেকে বললেন, কোনো সমস্যা বা প্রয়োজন হলে জানাইও, ইনশাল্লাহ নিজের সর্বোত্তরটা দিয়ে পাশে থাকবো। আপু মাথা নাড়ালো। উনি চলে গেলেন। আমি আর আপু আমাদের বাড়ি চলে আসলাম। কয়েকদিন পর আপু আর আমি বসে থেকে প্ল্যান করছি কিভাবে আমাদের এই পরিস্থিতি বদলানো যায়। আপু বলল, আমরা আগে যেখানে থাকতাম ওখানে বাড়ি ভিটেটা বিক্রি করে দেই, যা হবে আর তোর কাছে যা আছে তা দিয়ে আমরা টাকাগুলো কাজে লাগিয়ে দেই ভাই। আপু, ওই জমিটা বিক্রি করে সর্বোচ্চ 30,000 টাকা পাওয়া যাবে। এই দিয়ে কিভাবে কি করব আমরা? ভাই, আমার ওই 30,000 আর তোর কাছে 50,000 দিয়ে আমরা একদিন ভাগ্যটা এমনভাবে লিখব যা হয়তো কেউ স্বপ্নেও ভাবতে পারবে না। কি করব আমরা? দীর্ঘদিন আমার গার্মেন্টসে কাজ করার অভিজ্ঞতা, আর আমার সাথে কাজ করা কিছু চেনা জানা মানুষ নিয়ে ছোট একটা ওয়ার্কশপ দিয়ে আমরা আমাদের যাত্রাটা শুরু করব ভাই। আপু কি করতে চাইছে আমার মাথায় ঢুকলো না। আমি কিছু বুঝলাম না। আমরা প্রথমে পুরনো কয়েকটি সেলাই মেশিন কিনবো, তারপর কিছু গার্মেন্টস কর্মীদের পার্ট টাইম এখানে কাজ করার জন্য সংগ্রহ করব। এরপর আমরা ছোটোখাটো কাজ ধরব এবং খুব সূক্ষ্মভাবে কাজ করব। আপু, তাহলে মাসুদ ভাইয়াকে আমাদের জানানো উচিত, ওনার থেকেও কিছু পরামর্শ নেওয়া উচিত, কি বলিস? এমনিতেই আপু আসার পর থেকে আমি যখন মাসুদ ভাইয়ের সাথে কথা বলতাম
তখন আপু শুধু ওনার কথাই বলতো। উনি কেমন আছে জানতে চাইতো। আজ আবার ওনার কথা বলতে আপু অনেক খুশি হয়ে গেল। আচ্ছা তাহলে তুই ফোন করে ওনাকে বল আমরা গিয়ে এক জায়গায় বসি। আমি ফোন দিলাম। উনি আমাদের এক রেস্টুরেন্টে যাওয়ার কথা বললেন। আপু দেখছি সেই সাজুগুজু করেছে। আমার কিছুটা শখ হলো। আপু আগে থেকেই মাসুদ ভাইয়ের সাথে পরিচয় নেই তো। ওনাদের মাঝে কোনো সম্পর্ক আছে মনে করে আমার শখ হলো। আপুকে গিয়ে বললাম, আপু এত সাজুগুজু ব্যাপারটা কি? ওনার সামনে আমরা যাব, একটু তো সাজুগুজু করতেই হবে। আপু উনি যদি তোর প্রেমে পড়ে যায়? চুপ চুপ, তুই অনেক দুষ্টু হয়ে গেছিস। চল এখন। আপু তোমাদের মাঝে কি আমি গিয়ে কি কাজ কি? তুই একাই যা, দেব একটা চর। চল বলছি। আপু আমার হাত ধরে নিয়ে গেল। রেস্টুরেন্টে বসে আমি ওদের দুজনের মাঝে বাধা হয়ে বসে থাকলাম। মাসুদ ভাইয়ের দৃষ্টি বলছে আমি যেন উঠে যাই। ওনার শুভ দৃষ্টিতে আমি যেন বাধা হয়ে আছি। আমি একটা বাহানা দিয়ে উঠে যেতে আপু আমার হাত চেপে ধরলো আর ছাড়লই না। মাসুদ ভাইয়ের সাথে সব কথা শেষ। উনি আমাদের পুরনো সেলাই মেশিন কিনে কাজটা যত তাড়াতাড়ি পারি শুরু করে দিতে বলল। উনি হঠাৎ একটা কার্ড বের করে দিয়ে বলল, মিতুর বিয়েতে তোমরা দুজন অবশ্যই আসবা কিন্তু। এই নাও কার্ড। কার্ড খুলে দেখলাম মিতুর বিয়ে অপুর সাথে। আমি পুরাই শক খেয়ে গেলাম। এমন বাজে ছেলের সাথে মাসুদ ভাইয়া মিতুর বিয়ে কেন দিচ্ছে? আপু ছিল তাই মুখ ফেটে কিছু বলতে পারলাম না। বাসায় এসে কেমন যেন আমার মনটা ছটফট করছে। মনে হচ্ছে এক সময় যখন এতিম বলে কেউ আমার সাথে মিশতো না, তখন মিতুই আমার সাথে মিশেছে, বন্ধুদের হাতটি বাড়িয়ে দিয়েছে। আর আজ মিতু আর তার জীবনটা একটা মানুষরূপী অমানুষের হাতে তুলে দিতে বসেছে। ওর বেস্ট ফ্রেন্ড হিসাবে আমার কিছু করার নেই। অবশ্যই আছে। ওর চোখ থেকে অন্ধের পটিটি তুলে ফেলতে হবে। যে করে হোক এই বিয়েটা ভাঙতেই হবে। মাসুদ ভাইয়াকে দিলাম ফোন। উনি ফোন ধরলেন না। আমি ওনার থানায় চলে গেলাম। গিয়ে সব খুলে বললাম এবং সত্যি কিনা তা প্রমাণ দিতে অপুর সাথে সম্পর্ক করা সব মেয়েদের সাথে ওনার কথা বলিয়ে দিলাম। বাসায় চলে আসছি আর ভাবছি, তুই আমার বেষ্টু, আর এমন লুচ্চারে বিয়ে করবি? তা তো হবে না। দিছি ঠিক মতো বম লাগাইয়া। এখন কেমন ফাটে তা দেখার বিষয়। বাসায় গেলাম। একটু পর আপু বলল, তোর ফোন। কে আপু? কে জানি, একটা মেয়ে তোকে চাইছে, কথা বলবে নে। ফোন ধরে এলো পাতারি গাল শুরু করে দিল। তোকে জেলের ভাত খাইয়েও কি শিক্ষা হয়নি? আবার আমার পেছনে লেগেছিস। তোর জন্য ভাইয়া অপুর সাথে আমার বিয়েটা ক্যান্সেল করেছে আর অপুকে জেলে পুরে দিবে বলেছে। অপুর যদি কিছু হয়, আমি আস্তে করে ফোনটা কেটে দিয়ে বলছি, তাই না রে? ওরে অমনি আপু আমার কানের উপর চিপটা টেনে ধরে, রেস্টুরেন্টে এমন কেন করছিলা আমার মিষ্টু ভাই? আপু লাগছে, ছাড় না প্লিজ। তোর আর মাসুদ ভাইয়ার শুভদৃষ্টিতে সমস্যা হচ্ছিল, তাই তো আমি চলে আসতে যাচ্ছিলাম। আপু আর আমার চিপ ছেড়ে দিয়ে কিছুক্ষণের জন্য নীরব হয়ে গেল। কি হলো আপু? ভাই তুই যে স্বপ্ন দেখছিস সেটা তো অবাস্তব কিছু। ওনার স্ট্যাটাসের সাথে কি আমরা যাই? আমরা কোথাকার এতিম, দুমুঠো খাবারের জন্য কত কষ্ট করতে হয়। আপুর চোখ বেয়ে জল পড়লো। সরি আপু, আমি তোকে কষ্ট দিয়ে ফেললাম। আরে না, যা হাত মুখ ধুয়ে আয়, খাবি। চোখের পানি মুছে আপু খাবার বাড়তে চলে গেল। আজ আমার সন্দেহ দূর দূর হয়ে গেল। আপু মাসুদ ভাইয়াকে শুধু পছন্দ নয়, ভালোবাসে। খাওয়া দাওয়া শেষে আপু আর আমি আবার বসলাম পরিকল্পনা করতে। আপু বলল, কাল আমাদের সব ব্যবস্থা সেরে ফেলতে হবে ভাই। পরের দিন আপু আর আমি সেলাই মেশিনগুলো কিনে একটা রুম ভাড়া করে সেখানে স্থাপন করলাম। এবার আমাদের দক্ষ কর্মী খোঁজ করার পালা। আবার বের হয়ে পড়লাম কর্মী খুঁজতে। আপুর পরিচিত সবার সাথে কথা বললাম। সবাই রাজি হলো কাজ করতে। আমাদের বাসায় ফিরে
সন্ধ্যা হয়ে গেল। আব্বু বলল, ভাই আজ অনেক ক্লান্ত। চল আজকে রান্না না করে আমরা হোটেলে কিছু খেয়ে বাসায় যাই। আমি আর আপু এক হোটেলে ঢুকে কিছু নর্মাল খাবার খাচ্ছি। হঠাৎ দেখলাম আপু সহ ওর অনেক বন্ধু-বান্ধব হোটেলে প্রবেশ করলো। আপু এখান থেকে চল, কি বলিস? খাবারগুলো রেখে না খেয়ে চলে যাব নাকি? বস, খেয়ে যাব। তাহলে তোর ব্যাগে যে মাস্ক আছে ওটা আমায় দে। আপু ওর মাস্কটি বের করে দিল। আমি তাড়াতাড়ি করে মাস্ক পরে নিলাম। খেয়াল করলাম পেছনের টেবিলে বসা অপু সহ ওর বন্ধুরা আপুকে নিয়ে বাজে মন্তব্য করছে। আমার রাগে মাথা গরম হয়ে গেল। বিষয়টা আপু বুঝতে পেরে আমার হাত ধরে নিয়ে বিল পে করে বেরিয়ে চলে গেল। আমি আর আপুর রাস্তা দিয়ে চলে আসছি। হঠাৎ একটা জিপ আমাদের রাস্তাটা আগলে দাঁড়ালো। তুই কি মনে করেছিস আবিরের বাচ্চা? তোকে আমি হোটেলে চিনতে পারিনি। হোটেলে সিসি ক্যামেরা ছিল, তাই কিছু না বলে তোদের বাইরে বার হতে বাধ্য করেছি। সেদিন তো আমার সামনে আমার জানেমানটাকে চড় মেরেছিলি। আবার আমার বিয়েটাও তুই ভাগে পটিয়ে দিয়েছিস। তোকে কি আমি এমনি এমনি ছেড়ে দেবো বল? মালটা কে? তোর গার্লফ্রেন্ড নাকি? দেখতে জোস মাইরি। অপুর কথা শুনে আমার চোখ দুটো লাল হয়ে গেল। আমার সামনে আমার বোনকে ও মাল বলল। আমি ওকে মারতে যাব কি আপু আমার হাতটি ধরে বলল, না চুপ করে থাক, চল তোকে ছেড়ে দিচ্ছি। মালটাকে আমাদের হাতে তুলে দিয়ে চলে যা তুই। দেখ আপু, তোর রাগ আমার উপর। দেখ অপু, তোর রাগ আমার উপর। আমার জন্য আমরা আপুকে নিয়ে বাজে মন্তব্য করবি না। তোর যত রাগ আছে আমার উপর ঝাড়। তুই তো এতিমের বাচ্চা, তোকে মারলে ছুঁচো মেরে হাত গন্ধ করা হবে। আর তোর আপুকে নিয়ে গিয়ে আদর দিলে তোর আসল শিক্ষা হবে। আপু আমার হাত ধরে একটু টান দিয়ে চোখ পানে চেয়ে বলল, ভাই একটু এই কাজগুলো সহ্য কর, ও আসছে, আমাদের কোনো ভয় নেই। আমি ভাবছি ওটাকে আমাদের আজকে বাঁচাবে। অপুর কয়েকটা বন্ধু এসে আমাকে কিল ঘুষি মারলো। আমি মাটিতে পড়ে থাকলাম। আবুকে নিয়ে ওরা জিপে করে চলে যেতেই পুলিশের গাড়ি এসে ওদের ধরে ফেললো। আমি মাটি থেকে মাথা তুলে দেখলাম আপু আর মাসুদ ভাইয়া আমার দিকে এগিয়ে আসছে। মাসুদ ভাইয়া আমাকে টেনে তুললো। তুমি ঠিক আছো তো? আমি ওনার ওনাকে ধরে দাঁড়িয়ে বললাম, ভাইয়া চলো হাসপাতালে। না ভাইয়া, আমি ঠিক আছি। আচ্ছা তাহলে চলো, আমাদের বাসা অবধি এগিয়ে দিয়ে আসি। তোমাদের বাসা অবধি এগিয়ে দিয়ে আসি। আমাদের বাসা অবধি উনি এগিয়ে দিয়ে আপুকে বলল, ধন্যবাদ তোমাকে। এই শয়তানের বাচ্চাটাকে ধরার জন্য একটা উপযুক্ত প্রমাণ খুঁজছিলাম। আজকে তা পেয়ে গেছি। জেলের ভাত খাইয়ে ছাড়বো এগুলোকে। এখন আমি ভাবছি ও আপু মাসুদ ভাইয়াকে কখন বলল। অপু আমাদের ঘেরাও করছে, আর আপুই বা কিভাবে সাহায্য করলো। আপু আর মাসুদ ভাইয়া কথা বলতে থাকলো। আমি ভাবলাম 1 মিনিট হাঁটলে তো বাসা। আমি এগোই, আপু আসুক। ওই দ্বারা আপু চলে আসলেন। বাসায় ফিরে ফ্রেশ হয়ে বসে আছি। ভাই তুই আজকে খুশি হোস নাই? খুশি কেন হব আমি আপু? কেন? অপুকে তো আজকে উনি ধরে নিয়ে গেল, তাই তুই খুশি হওয়ার কথা বলছিস? ভাবতো মাসুদ ভাইয়া সময় মতো না আসলে কি হতো। উনি তো আসবেই, ওনার কথা মতোই তো সব করেছি আমি। মানে কি আপু, কি বলছিস এসব? এই দেখ পর, বাটন ফোনের মেসেজ পার করে দিয়ে। লাবণ্য কি করো? এই তো একটু কাজ সেরে আমি আর ভাই বাসায় ফিরছি। কোথায় এখন? রোড নাম্বার 5-এ। ও ভালো, ওখানে এক হোটেল আছে না? ওখানে গিয়ে তুমি আর তোমার ভাই বসো। কেন এক আসামিকে ধরবো? তোমার কিছু সাহায্য লাগবে? কোনো প্রমাণ নেই। ওরা ওখানে যে হোটেলটা আছে ওখানে প্রতিদিন ড্রিঙ্ক করতে যায়। তুমি ওখানে গেলেই ওরা তোমার পিছু নেবে এবং ইফটিজিং করবে। আর এই সুযোগে আমি ওদেরকে অ্যারেস্ট করব। আর ওই ছেলেগুলোর মাঝেই এক বখাটে আছে যে আমার বোনকে ফাঁসিয়েছে। পারবে না এই হেল্পটা করতে।
পারবো। আপু ছোঁ মেরে ফোনটি নিয়ে নিল। কেমন দিলাম ভাই? তুই আমার সাথে কথা বলবি না কেন ভাই? যা কিছু যদি কিছু হয়ে যেত তোর, আমি কার কাছে বোনের আবদারটা পেতাম, আদরটা পেতাম? কিছু হবে না ভাই। যে মানুষটা আমাদের জন্য এতটা করেছে, ওনার জন্য কি এ এতটুকু করতে পারি না বল? মিষ্টি ভাই আমার। আপু একটা কথা বলার ছিল। বল। তুই মাসুদ ভাইয়াকে খালি উনি, উনার বলিস কেন? একবার ওনার নামটি মুখে নিস না। তুই বুঝবি না। যা শুয়ে পড়। আমি শুয়ে শুয়ে ভাবছি, তার মানে আপু মাসুদ ভাইয়ার সাথে মেসেজ চ্যাটিং করে। মেসেজগুলো সবটা না পড়তে ফোনটা ছোঁ মেরে নিয়ে নিল। ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকাল সকাল ঘুম হতে উঠলাম, কেননা আজ থেকে শুরু হবে আজ আমাদের ভাগ্যের লিখনের কাজ। 10টি সেলাই মেশিন আর 10 জন কর্মী নিয়ে শুরু হবে আমাদের পথ চলা। জানি না আমরা পারবো কি না, তবে হাল ছাড়তে আমরা রাজি নই। 10 জনের ভিতরে 7 জন কর্মী আসলো। আপু ওদের নিয়ে কাজ শুরু করে দিলেন। প্রথম 1 সপ্তাহ হাতে তেমন কোনো কাজই পেলাম না। এরপর শুরু হয়ে গেল মানুষজনের আসা যাওয়া আমাদের ওয়ার্কশপে। অর্ডারের ওপরে অর্ডার। আমি বসে থেকে সব হিসাব নিকাশ করতাম। লেখাপড়া আপু আর আপু সব কিছু পর্যবেক্ষণ করতেন। আপু লেখাপড়া জানতো না, কিন্তু এই কাজটা সম্পর্কে ওর ছিল অনপক্ষ অভিজ্ঞতা। কেননা এই কাজটির দ্বারাই আমাদের সংসার চলতো একসময়। আপুর সর্বত্র দিয়ে সবাইকে কাজ ভালো করে বুঝিয়ে দিত। যারা কাজ করতো তারাও ছিল অর্ধবয়স্ক মহিলা, একসময় গার্মেন্টস কর্মী। মাত্র 1 মাসের মধ্যে কাজের মান ভালো হওয়ায় এদিকে ওদিকে ছড়িয়ে পড়ল বস্তিতে ছোট একটা ওয়ার্কশপের সুনাম। 1 মাসে আমাদের মূলধন ডাবলে পরিণত হলো। ভাই বলেছিলাম না, যা আছে তাই যথেষ্ট আমাদের ভাগ্যটা লেখার জন্য। আপু, আমাদের আরও অনেকটা পথ পাড়ি দিতে হবে ভাই। আমরাও একদিন আমাদের বেঈমান বাপটার সামনে গিয়ে দাঁড়াবো। আপু, কাল তো আমার রেজাল্ট দিবে পরীক্ষার। ভয় হচ্ছে খুব আমার। কিচ্ছু হবে না ভাই আমার, তোর রেজাল্ট ভালো হবে আমি তা জানি। পরের দিন বাটন ফোনটি দিয়ে রেজাল্টের জন্য ডায়াল করলাম। ফোনে মেসেজ আসলো, যা দেখে আমি হুররে বলে চিল্লায় উঠলাম। আপুসহ যারা কাজ করছিলেন সবাই এগিয়ে আসলো। কি হয়েছে ভাই? আপু আবারও A+ পাইছি। ভাই বলছিলাম না তুই ভালো রেজাল্ট করবি? আপু আমার রেজাল্টের জন্য মাসুদ ভাইয়ের অনেক অবদান রয়েছে। ভাই। আপু বলল। কেন? ও না জেনে শুনে বলল। ভাই, তুই বলায় অবাক হয়েছিস তাই তো? আসলে উনি আমায় সব বলেছেন। আপু ফোন করে মাসুদ ভাইয়াকে জানায়। কি বলিস? হুম আমি আমি ফোন করে রেজাল্টের কথা বললে মাসুদ ভাই আমাকে কংগ্রাচুলেশনস জানালো। আমি ভাবছি কি করে বলবো মিতুর রেজাল্ট কি। পেটে আসলে মুখে মুখে বলতে পারলাম না। উনি বলেছেন মিতু কান্না করছে, ওর একটাই ফেল আসছে। কোনটায় ফেল আসছে? আইসিটিতে না? আমি কিছুক্ষণ নীরব হয়ে রইলাম, কেননা মিতু আইসিটিতে MCQ দিতে গিয়ে আমায় বারবার পিছন হতে কলম দিয়ে খোঁচা মারছিল। ওই দিন পরীক্ষা শেষে বুঝেছিলাম ও খারাপ রেজাল্ট করবে আইসিটিতে। ওর রেজাল্টের জন্য আমিও কিছুটা দায়ী, কিন্তু নিজেকে দোষ দিয়ে কী লাভ? ওর তো ওপরে আমার সব অধিকার কেড়ে নিয়েছে। উনি মানে মিতুর ভাই। আপুর কথা শুনে আমি অত হতবাক হয়ে গেলাম। মাসুদ ভাই আমার আব্বুকে বিয়ে করবে? আপু মজা করছিস না তো? না ভাই, সত্যি। আর উনি আজকে আমার সাথে বিকেলে দেখাও করবে বলেছে।
ভাই তোর কি হলো, মন খারাপ করলি যে? আপু আমায় ছেড়ে চলে যাবি তুই? আমার তো কেউই নেই, আমি অনেক একা হয়ে যাব, তাই খারাপ লাগছে। আচ্ছা ভাই, তাহলে ওনাকে আমি না করে দেই? না আপু, এমন মানুষ তুই কখনো পাবি না। মাসুদ ভাইয়া তো বড় লোক, তবুও কোনো অহংকার নেই মনে। তুই হয়তো জানিস না আপু, উনি যে এত ব্যস্ত থাকতেন, তবুও প্রতিদিন 2-3 ঘন্টা হাসপাতালে গিয়ে তোর পাশে বসে থাকতেন। উনি একদম মাটির মানুষ, ওনাকে না করা ঠিক হবে না। সত্যি আপু আমরা লাকি। আচ্ছা চল খাবি। খাওয়া দাওয়া সেরে ফেললাম। ভাই যা, তাড়াতাড়ি বার হয়ে নে। উনি মেসেজ দিয়ে ওই হোটেলটা যেতে বলেছে। আমি কিছু আমি কিছু না বলে আপুর মুখের দিকে তাকিয়ে রইলাম। ভাবছি এই যুগে এমন মেয়ে থাকে যে কিনা তার ভালোবাসার মানুষ ডেকেছে আর ভাইকে সাথে নিয়ে যাবে বলছে। আপু তুই একটা কি বল না থাক আর যা, বার হ। হ্যাঁ, আমি তো পাগল যে তোর সাথে যাব। তুই যা, মাসুদ ভাইয়া তোকে একা ডেকেছে। ভাই একটা কথা বলি, আমার না একা একা যেতে শরম পাচ্ছে। ও, মেসেজ সারাক্ষণ কথা বলো আর এখন শরম পাচ্ছে তাই না? তুই অনেক পেকে গিয়েছিস। দাঁড়া, ওনাকে তোর জন্য একটা দেখতে বলবো আজ। যা, যা বলিস, আমি চলে আসলাম। এসে মনে মনে বলছি, দেখতে বলার কি আছে, ওনার বোনই তো আছেন। তুই বিয়ে কর, তারপর তোর ননদটাকে আমাকে দিয়ে দিস, তাই হবে। আপু বের হয়ে আমাকে বলে চলে গেল। আমি শুয়ে থাকলাম। সন্ধ্যার পর পর দরজায় আপু এসে ঠক ঠক করলো। আমি দরজা খুলে অবাক। আমি কাকে দেখছি? কে আপনি? কাকে চাই? কুত্তা, আমি তোর আপু। ও আপু তুই এগুলো কি পরেছিস? আর চুলগুলো এমন স্টাইল! ওরে বাবা, পুরোই তো হিরোইন দেখছি। মজা করছিস না তো? এগুলো নিয়ে চল ভেতরে। কি এগুলো? শপিং। এসে সব বার করে দেখছে আপুকে মাসুদ ভাই অনেক কিছু কিনে দিয়েছে। ভাই কালকে তোকে ওনার বাসায় ডেকেছেন কেন? আমি তো ওনার বাসা চিনি না। আপু আমাকে ঠিকানা দিয়ে বলল, আমাকে কারণ বলে নাই। আচ্ছা আপু, তাহলে কালকে সকালে আমি মাসুদ ভাইয়ের বাসায় যাব। আচ্ছা। রাতে শুয়ে শুয়ে ভাবছি, অনেক দিন পর কাল মিতুকে দেখতে পাবো। সকালে ঘুম থেকে উঠে ওনার বাসায় চলে গেলাম। বাসায় ঢুকতে এক কাজের মানুষ আমাকে বসতে বললেন। মাসুদ ভাইয়া কোথায় গেছে বলেন উনি একটু বাহিরে গিয়েছেন, একটু পরই আসবে। আমি মনে মনে শুধু মিতুকে খুঁজছি, বাড়ির এদিক ওদিক তাকিয়ে কোথাও দেখছি না। একটু পর একটা গান শুনতে পেলাম। পাশে তাকাতেই দেখছি পেছন দিয়ে মিতু বাহিরে কোথায় যাচ্ছে। কাক যতই চিল্লাক না কেন, তার সুর কখনো কোকিলের মতো হয় না। ও আমার কথা শুনে বুঝতে পারলো আমি ওরই বাড়ি এসে ওকে কিছু বলেছি। আমার কাছাকাছি এসে, কি বললি তুই আবার বল, মুখ সামলে কথা বলবি। আর তুই আমার বাসায় কেন? তোকে বাসায় কে ঢুকতে দিয়েছে? এখনই বের হয়ে যাবি। তোর গাল দুটো চড় মেরে গরম করে দিয়ে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিব। আমি নিজের ইচ্ছায় আসি নাই, ঠিক আছে? আমি মিতুর কথায় পাত্তা না দিয়ে বরং সোফায় নড়ে চড়ে ভালো করে বসলাম। ওরা আর সহ্য হলো না আমাকে চড় মারতে যাবে কি, অমনি মাসুদ ভাই এসে হাজির হয়ে গেল। এগুলো কি হচ্ছে মিতু? বাসায় আসা মেহমানের সাথে এমন ব্যবহার করা কে শিখিয়েছে তোমায়? ক্ষমা চাও ওর কাছে। কখনো না। মিতু রাগ দেখিয়ে কোথাও যাবে বলে ঠিক করেছিল, তা না যেয়ে ওর রুমে চলে গেল। আবির, ওর ব্যবহারে কিছু মনে করো না তুমি? না ভাই, না, কিছু মনে করি নাই। মাসুদ ভাইয়া কাজের মানুষকে কফি নিয়ে আসতে বললেন। আমি বললাম, ভাইয়া আমাকে ডেকেছেন যে? আসলে তোমার আপুর আর আমার বিষয়টা হয়তো তুমি জানো। আমি তোমার আপুকে আমার বাসায় বউ করে আনতে চাই। তুমি কি বলো, রাজি আছো? ভাইয়া, আপনি কি আর আমরা কি? মানুষজন কি বলবে? যে যাই বলুক, আমার তাতে কিছু যায় আসে না। তুমি রাজি কি? ভাইয়া আপনি তো জানেনই, আমি আর আপু সবে 1 মাস হলো একটা ওয়ার্কশপ খুলেছি। আপুকে বিয়ে দেওয়ার মতো সামর্থ্য তো এখন আমার নেই। আমাদের কোনো খরচও তোমাদের কোনো খরচ করতে হবে না। তোমার আপুর সাথে আমার বিয়েটা একটা হোটেল বুক দিয়ে হবে। আর যা খরচ আছে সব আমার। তুমি রাজি কিনা? আমি রাজি হয়ে গেলাম। উনি বললেন, তাহলে আগামী সপ্তাহে এই দিনে সব ব্যবস্থাটি করে ফেলি, কি বলো? আপুকে বলে ডেটটা
করা উচিত। তোমার আপুকে বলেছি, ও বলেছে তুমি যা বলবা তাই হবে। আচ্ছা তাহলে ডেট ফিক্সড করে ফেলুন। সব কিছু ঠিকঠাক হয়ে গেল, চলো তোমার বাসায় অব্দি এগিয়ে দিয়ে আসি। আমি না করলেও উনি আমাকে গাড়িতে নিয়ে আসলেন। আমি গাড়ি হতে বাহির হলাম। একটুখানি দূরে দেখলাম আপু দাঁড়িয়ে আছেন। মাসুদ ভাইও গাড়ি হতে নেমে দাঁড়িয়ে থাকলেন। আমি আপুর কাছে আসছি আর ভাবছি আমাকে এগিয়ে দেওয়ার আসল কারণ তাহলে এটা। আপুর কাছাকাছি এসে পাশ দিয়ে চলে যেতে লেগে বললাম, নে এবার চলে আয়, সব ঠিক হয়ে গেছে। আপু একটু লজ্জা পেয়ে গেল এবং আমার সাথে চলে আসলো। আপুর সাথে বসে আপুকে সব বললাম। রাতে শুয়ে শুয়ে ভাবছি, নিতু আমার উপরে এতটা রাগ পুষে রেখেছে। মাসুদ ভাই ঠিক সময়ে না আসলে আজও হয়তো আমার গাল সত্যি চড় মেরে লাল করে দিত। তবে একটা জিনিস ভেবে অবাক হচ্ছি, অপু তো জেলে, অপুর সাথে ওর বিয়ে ঠিক হয়েও তা ভেঙে গেল। ও কথা একটু মন খারাপ করবে তা নয়, উল্টো মনের সুখে গান গাইছে। ব্যাপারটা কি? কয়েকদিন পর বিয়ের সব আয়োজন শেষ। কাল বিয়ে। মাসুদ ভাই বললেন, তুমি আর তোমার আপু আজকেই হোটেলে চলে যাও, ওখানে আমার অনেক আত্মীয় স্বজন গিয়েছে। আমি বেশ কিছু টাকা সাথে নিয়ে আপুকে নিয়ে চলে গেলাম। মাসুদ ভাই জানালো, ওখানে আমার গাড়ির ড্রাইভার আছেন, ওনাকে সব বলা আছে। তুমি ওনার সাথে আজ শহরে চলে যাও। কেনাকাটা করে আসতে আসতে হয়তো সকাল হয়ে যাবে। আমি গেলাম, সব কিছু কিনে নিয়ে সকালে ফিরলাম। আবুকে সাজানো কিছু জিনিসপত্র দিতেও যে রুমে রয়েছে ওখানে গেলাম। রুমে ঢুকতেই মিতু আমাকে দেখে কিছুটা চমকে গেল। তুই এখানে কেন? যা বের হ। আর আমার ভাইয়ার বিয়েতে তোকে কে দাওয়াত দিয়েছে? তুই কেন এসেছিস? আমাকে কেউ আসতেও বলেনি, আর কেউ দাওয়াতও দেয়নি। আমি এসেছি আমার বোনের বিয়েতে। আমার কথা শুনে মৃদু যেন আকাশ থেকে পড়লো। তোর বোন মানে তোর বোন কে? একটু সাইডে যা। ওই যে এটা আমার বোন। লাবণ্যকে দেখে। মানে তুই না এতিম? এগুলো কি বলিস? মিতু এইদিকে এসো। ও ঠিকই বলেছে, আমি ওর বোন। আর তোমার ভাই কি তোমায় বলে নাই আমি ওর বোন? না, গত এক সপ্তাহ ভাইয়ার সাথে রাগ করে কথা বলি নাই আমি সব দিয়ে বাহিরে চলে আসলাম। কাজী সাহেব এসে বিয়ে পড়াতে লাগলেন। মৃত অমকের একমাত্র মেয়ের সাথে। নাম বলতে এক ভদ্রলোক বললেন, কাজী সাহেব দাঁড়ান, তোমার নাম লাবণ্য? আপু মাথা নাড়লেন। তোমার নাম কি? আমি আমার মায়ের নাম বলতে উনি কিছুটা চমকে উঠে বললেন, তাহলে পাত্রীর বাবার নামের আগে কাজী সাহেব কেন মৃত নামটি বললেন? আমি ভাবলাম লোকটি কি আমার আব্বু বেঁচে আছে জানে নাকি, আর আমার আম্মুর নামটা কেন জানতে চাইলো। আসলে আমি যখন আমার মায়ের পেটে ছিলাম আর আপুর বয়স যখন 5 বছর, তখন আমাদের বাবা আমাদের মাকে তালাক দিয়ে অন্য একজনকে বিয়ে করে আমাদের ছেলে চলে যায়। সেই থেকে আমার আর আপুর চোখে আমাদের আব্বু মৃত, আর আমার সার্টিফিকেটেও মৃত লেখা আছে। তাই কাজী সাহেব মৃত বলেছেন। কিন্তু আপনি কে? আপনার নাম কি? লোকটা মাথা নিচু করে থাকলে আমি আবারও জানতে চাইলাম, আপনি কে? কি হলো বলুন। আরে ওনাকে চিনছো না? উনি হলেন এই শহরের বিশিষ্ট ব্যবসায়ী শফিক সাহেব। আর আমার আর বুঝতে বাকি হইল না, উনি হলো আমাদের সেই মৃত বাবা। আমি চরম ক্ষোভে বলতে শুরু করলাম, আপনারা সবাই শুনুন। টাকা পয়সাওয়ালা কোটিপতির মেয়েকে বিয়ের লোভে নিজের স্ত্রীর পেটে 8 মাসের সন্তান ও 5 বছরের একটা মেয়েকে রেখে তালাক দিয়ে চলে যাওয়া আমার আপুর মৃত বাবাটি আর কেউ নয়, উনি হলেন। অমনি আপু পেছন থেকে এসে আমার মুখটি চেপে ধরে বললেন, চুপ কর ভাই। আপুর হাতটি সরিয়ে, না আপু বলতে দে আমায়। এতদিন নিজের ছেলে মেয়ের কোনো খোঁজ খবর নেয়নি, আর আজকে মেয়ের বিয়েতে নামের আগে মৃত বলায় পিতার পরিচয় নিয়ে এসেছেন। আমি সহ বাড়ির সবাই আমার পিতা নামের বেঈমানটাকে অপমান করে অনেক কথাই শুনিয়ে দিলাম। ভাই হাজার হলেও উনি আমাদের বাবা, আমাদের জন্মদাতা। আপু
তুই চুপ কর। উনি আমাদের কিসের বাবা? জন্ম দিলেই কি বাবা হয়ে যায়? উনি পিতা হিসেবে কি দায়িত্ব পালন করেছেন যে পিতা হবেন উনি? আমার পিতা ও মাতা একমাত্র তুই, আর কেউ নয়। আপু তুই আমার সব। একটু পর উনি সহ আমার সৎ মা চলে গেলেন। আপু এসে আমাকে জড়িয়ে ধরে কান্না করলেন। মাসুদ ভাইয়া এসে বললেন, লাবণ্য শান্ত হও। কাজী আবার আপুর বিয়ে এর কাজ শুরু করে দিলেন। বিয়ে পড়ানো শেষ, এখন খাওয়া দাওয়া হবে। আমি একটা জিনিস ভেবে পাচ্ছি না। মিতুকে সেই সকালে আপুর সাথে রুমে দেখলাম, ও কোথায় গিয়েছে মনে মনে খুঁজছি, কিন্তু পাচ্ছি না। অতপর মৃত্যু সহ ওর বান্ধবীদের দেখা মিলল খাওয়ার টেবিলে। আমি খেয়াল করে দেখলাম মৃত্যুর সাথে যারা বসে আছে একটাও আমার চেনা পরিচিতি কেউ নেই। আমি ওর বাবা ওর দিকে এক টেবিলে খাবার দিচ্ছি, হঠাৎ মিতুর এক বান্ধবী আমায় ডেকে বলল, তুমি আবির না? হুম। আরে চিনতে পারো না আমাকে? একদিন না আমি মিতু একসাথে তোমাদের কলেজে গিয়ে আড্ডা দিয়ে আসলাম। আসলে আমার তো মনে পড়ছে না। ও আচ্ছা, আমি আবার একটু এদিকে আসলাম। কিরে মিতু, আবিরের সাথে কথাই বললি না যে? ও না তোর বেস্ট ফ্রেন্ড? ঝগড়া করছিস নাকি? মিতু কিছু না বলে খেতে ডাকলো। মিতু একটা কথা বলবো তোকে। দেখ আবির তো আগে কত খ্যাত ছিল, এখন কত স্মার্ট হয়েছে, তাই না? কেন, তোর কি পছন্দ হয়েছে আবিরকে? ডাক দিয়ে বলবো যে তুই প্রেম করবি ওর সাথে? আরে না, এগুলো কি বলিস? তাহলে চুপ করে খা। খাওয়া দাওয়া শেষ। আপুকে এখন মাসুদ ভাইয়ার বাসায় নিয়ে যাওয়ার পালা। আমি শুধু ভাবছি, আমি এখন বাসায় গিয়ে কি করব, কার সাথে গল্প করব, একা একা কিভাবে থাকবো, আমায় কে রান্না করে খাওয়াবে? কিছুই না হতেই কে এসে ভাই ভাই করে ডাকবে? আপু অনেক কান্না করলেন, কিন্তু আমি চাইলেও আপুর মতো চিৎকার করে কাঁদতে পারলাম না। শুধু দু চোখ বেয়ে জল বের হয়ে আসলো। আমি আপুকে বিদায় দিলাম। একে একে সবাই হোটেল হতে বিদায় নিল। আমিও বের হয়ে আসছি আর ভাবছি, আপু যখন মেয়ে হয়ে জন্মিয়েছে তখন তো তাকে পরের ঘরে একদিন না একদিন যেতেই হবে। কিন্তু আজ আমার মনে হচ্ছে আমি যেন আজ সত্যি এতিম হয়ে গেলাম। বাসায় এসে বসতে আপু ওর বাটন ফোনে ফোন দিল। অনেকক্ষণ আপুর সাথে কথা হলো। ও অনেক কান্না করলো। আমি কি বলে সান্ত্বনা দিব তার ভাষা খুঁজে পেলাম না। 2 দিন পর ওয়ার্কশপে সেলাইয়ের কাজ করা সবাই আমার বাসায় আসলো। বাবা 3 দিন হলো আমরা সবাই কাজ করতে এসে প্রতিদিন ঘুরে যাচ্ছি। তোমরা কি আমাদের দিয়ে কাজ করাবে না? আমরা কি ঠিক মতো কাজ করি না, নাকি আমাদের কাজে তোমাদের পোষাচ্ছে না? আসলে তা নয়, আমার আপুর বিয়ে হলো তো তাই আর কি। ও আচ্ছা, লাবণ্য মায়ের মামুনির বিয়ে হয়ে গেল। তা বাবা জামাই কি করে? দুলাভাই পুলিশ অফিসার। ও লাবণ্য মামুনি ভালোই ভাগ্যবতী তাহলে, এমন একটা বর পেল। আপনারা বসুন একটু। আমি ওনাদের 1 মাসের অগ্রিম বেতন দিয়ে দিলাম। ওনারা টাকা পেয়ে এতটা খুশি হবে আমি ভাবি নাই। কেউ কেউ বলল, বাবা এতদিন যে আমরা গার্মেন্টস এ নিজেদের হাড় ভাঙা পরিশ্রম করলাম, কোনো সময় ঠিক মতো টাকা পাইনি, আর তুমি আমাদের অগ্রিম বেতন দিয়ে দিলে। আমরাও আমাদের সর্বত্র দিয়ে কাজ করব, কথা দিলাম। আচ্ছা তাহলে কাল হতেই আপনারা আবার নিয়মিত কাজে আসা শুরু করুন। ওনারা সবাই চলে গেল। আমি জানি যারা এসেছিলেন তারা সবাই গরিব। 1 মাস পর ওনাদের বেতন দিতেই হতো। এখনই টাকা আছে তো দিতে সমস্যা কোথায়? তাই দিয়ে দিলাম। এতে ওনারা কাজ করতে ভালো উৎসাহ হবেন। ভেবেছিলাম নিজের ভাগ্যটা নিজেই লিখব, কিন্তু আপু এসে সাময়িকের জন্য আমার সাথে যোগ দিয়ে আমার সঠিক ও ভালো একটা পথ দেখিয়ে চলে গেল। যাক, নিজের ভাগ্যটা নিজেরই লিখতে হয় তা বুঝতে পারলাম। পরের দিন আমি সব কাজ দেখাশোনা করছি। আপু ফোন দিয়ে বলল, ভাই আজ 4 দিন হলো তোর দেখি নাই, আয় না আজকে আমার বাসায়। অনেক কাজ না হলে আমি যেতাম ভাই। আচ্ছা আমি তাহলে বিকালে যাব। আমার যাওয়ার কথা শুনে আপু অনেক খুশি হলো। বিকালে আপুর বাসায় চলে গেলাম। আপুর রুমে যেতে দেখলাম মিতু আর আপু বসে টিভি দেখছে। আমাকে দেখে মিতু তাড়াহুড়া করে চলে গেল। মিতুকে চলে যাওয়া দেখে আমি বললাম, রাখলে অনেক সুন্দর লাগে। ও দাঁড়িয়ে গিয়ে কিছু বলতে যাবে কি? আপু নে, এগুলো রাখ।
মিষ্টি দিয়ে। আম, ভাই বস তুই। একটু পরেই আপু আমাকে খাবারের টেবিলে নিয়ে গেল। আমি টেবিলে গিয়ে তাকিয়ে ভাবছি, এই বাড়িতে শুধু দুটা কাজের মানুষ, মাসুদ ভাইয়া, মিতু আপু আর ওনার বৃদ্ধ বাবা আছেন। তাহলে টেবিলে এত রকমের খাবার খাবার কেন? কি হলো বস? আমি খাওয়ার টেবিলে বসতে ভাবি অনেক খিদে পেয়েছে, খেতে দাও। বলতে বলতে মিতু আসলো খেতে। ও আমাকে দেখে আবার ঘুরপাক খেয়ে চলে যাবে কি? আপু বলল, কোথায় কোথায় যাচ্ছ? এসো, খাবে না? পরে খাবো, আমার রুমে খাবার দিয়ে রেখো। মুখটা বাঁকা করে চলে গেল। দেখছিস আপু, তোর ননদটা কেমন জানি দেমাকি। আমি খেতে বসেছি দেখে ও খেতে এসেও চলে গেল। ওর কথা বাদ দে, তুই খা। আমি আপু আমাকে অনেক রকমের খাবার দিল, যেগুলো আমার আজ অব্দি খাওয়া হয়নি। খাবার মুখে দিয়েই মনের অজান্তে চোখ বেয়ে জল আসলো। আপু লুকিয়ে চোখের জল মুছে বললাম, আপু রান্না অনেক স্বাদ হয়েছে। তাই ভাই খা, তুই যত ইচ্ছে। খাওয়া দাওয়া শেষে ভাবছি, আসলেই আমার আপু অনেক ভাগ্যবতী, তাই হতে এমন একটা বাড়ির বউ হতে পেরেছে। খাওয়া দাওয়া শেষে আপুর রুমে গিয়ে টিভি দেখছি। একটু পর আপু আসলো টিভির রিমোটটা নিয়ে। ও সিরিয়ালে দিল। কি আপু, তুই এই 4 দিনেই সিরিয়াল দেখা শুরু করে দিয়েছিস? আসলে ভাই আমি না, মৃদু প্রতিদিন এসে আমার সাথে বসে সিরিয়াল দেখতো। ওর সাথে সাথে আমিও একটু দেখতাম আর কি। ও আচ্ছা, তা আজ যে আসছে না দেখতে, আসবি কি করে? তুই আসিস দে। ভাই শোন না, মিতু না আমার উপর অনেক খুশি হয়েছে। কেন আপু? ওই যে অপু কেমন তা ও তো আমার জন্যই বুঝতে পেরেছে। ও একটু রাগী হলেও ওর মনটা অনেক ভালো রে ভাই। জানিস না সারাদিন আমার সাথে কত মজা করে। তোর ভাই অনেক রাতে বাসায় ফিরে, ততক্ষণ আমার কাছে এসে বসে থাকে। ওর মনটা অনেক ভালো। আপু আমি আপুর দিকে তাকিয়ে মনে মনে বলছি, আপু তুই তো মাত্র কয়েকদিন হলো ওকে চিনিস, আর আমার সাথে ওর কত দিনের সম্পর্ক। কিন্তু আপু হঠাৎ মিতুর গুণগান নিয়ে পড়লো কেন? আমি যে মিতুকে পছন্দ করি, ও তা জানতে পেরে গিয়েছে নাকি? সিরিয়াল দেখা শেষে আপু বলল, ভাই যাই, মিতুকে ওর রুমে খাবার দিয়ে আসি, তুই বস। আপু খাবার দিয়ে আসলে জানতে চাইলাম, মাসুদ ভাই কখন আসবে? ও বলল ওর আসতে রাত হবে। চল পাশের রুমে তোর থাকার ব্যবস্থা করা আছে। আমি আপুর সাথে গিয়ে শুয়ে পড়লাম। আপু চলে গেল। শুয়ে শুয়ে বলছি, মিসেস মিতু, তুমি যতই আমার থেকে দূরে সরে থাকার চেষ্টা করো না কেন, এবার থেকে 2 দিন পর পরই এই বাসায় আসবো আর তোমাকে জ্বালাবো। দেখি তুমি কি করো। এই বাসায় আসার অধিকার এখন আমি পেয়ে গিয়েছি। একটু পর বাহিরে মাসুদ ভাইয়ার গাড়ির শব্দ পেলাম। ভাই হয়তো এসে গেছে। আমি পাশের রুমে শুয়ে শুনছি। আপু আমাকে বলছে, ভাই আপুকে বলছে, ওই তোমার ভাইয়াকে যে ফোন করে সকালে আসতে বললে, ও আসে নাই? এসেছে। কোথায় ডাকো। শালাবাবু প্রথম আসলো বাসায়, একটু গল্প করি বসে। ও পাশের রুমে ঘুমাচ্ছে। ও ঘুমিয়ে গেছে নাকি? তাহলে ডেকো না। না ঘুমায়নি, তোমার জন্য বসে থেকে থেকে এইমাত্র গেল। ভাই আমাকে শালাবাবু বলে ডাকলো, আমি উঠে গেলাম। কিন্তু কথাবার্তা বলার পর উনি বললেন, কালকে তোমরা দুজন আমার সাথে একটু থানায় যেও, তোমাদের আব্বু জেলে। আমি কিছু বলতে যাব কি আপু বলে বসলো, আব্বু জেলে মানে কি হয়েছে আব্বুর? তোমার সৎ মা আর ওনার বাবা তোমার আব্বুর দ্বিতীয় পক্ষ, ও ছেলে মেয়ে রয়েছে জানতে পেরেছেন। তোমার আব্বু ওনাদের মিথ্যে কথা বলা ও সব গোপন রাখায় ওনাকে চোরের অপবাদ সহ আর কিছু মিথ্যা মামলা দিয়ে পুলিশকে ধরিয়ে দিয়েছেন। তুমি আমার আমার আব্বুকে জেলে দিতে পারলে। আমার হাত আইনে বাঁধা। আপু এত অস্থির ও কান্না করছে কেন? ওনাকে জেলে দিয়েছে তো কি হয়েছে? উনি তো আমাদের কাছে মৃত। বুঝলাম না আমি। ওনার যেমন কর্ম তেমনই ফল পেয়েছেন। আপুর কান্নাটা বেড়ে গেল। মাসুদ ভাইয়া ও আমি আপুকে সান্ত্বনা দিয়ে রুমে চলে আসলাম। পরের দিন সকালে উঠতেই মিতু আমার রুমে কফি নিয়ে আসলো। আমি তো পুরাই অবাক। মিতু আমার জন্য কফি নিয়ে এসেছে।